বাবা, মা কেন বুঝতে পারছে না? আমি রাজকে ডিভোর্স দিতে পারবো না বাবা। রাজ সত্যি খুব ভালো ছেলে, আমার খুব ভালো বন্ধু। আর টাকা পয়সার কথা আমি তোমায় বলছি বাবা, আমরা না রনির ওই 10 লাখ টাকাটা ঠিক জোগাড় করে ফেলবো, ঠিক জোগাড় হয়ে যাবে। আমি তোমায় বলছি আপ্রাণ চেষ্টা করছি জোগাড় করার, সব ধার দেনা সবকিছু শোধ করে দেবো। আমরা দুজনে খুব ভালো থাকবো বাবা। হ্যাঁ আমি জানি, কিন্তু 10 লাখ টাকাটা এত তাড়াতাড়ি তুই কোথা থেকে জোগাড় করবি মা? রাজ দারুণ একটা আইডিয়া দিয়েছে। হ্যাঁ, আমি এখন তোমায় বলতে পারবো না, পরে সবটা বলবো, সবকিছু জানতে পারবে, তোমরা সবাই জানতে পারবে। শুধু এটুকু জেনে রাখো, আমরা দুজনে না আপ্রাণ চেষ্টা করছি সবকিছু ম্যানেজ করার। দেখ, তুই যা সিদ্ধান্ত নিবি আমি সব সময় তার পাশে আছি। তোর মারটা বুঝি, মানুষটা এত বড় ধাক্কা না কিছুতেই সামলে উঠতে পারছে না। মাকে রাজি করানোর দায়িত্ব আমাদের, আমার আর রাজের। তবে আমি তোমাকে একটা কথা বলছি বাবা, আবারও একই কথাই বলবো, ওই সতীশ ছেলেটা না ভালো নয় গো। তুমি তো তোমার মেয়েকে চেনো, বলো ও যদি সত্যি ভালো মনের মানুষ হতো, আমি কি ওই বিয়েটা ভেঙে দিতাম? মাকে ডাকো, আমি চেক নিয়ে এসেছি। সতীশ, ও সতীশ বাবা তুমি এসে গেছো? শোনো না, বলছি যে তুমি টাকাটা এনেছো বাবা? হ্যাঁ, আর আন্টি আমি ব্যাংকে কথা বলে নিয়েছি, আপনি চেকটা আজকেই জমা দিয়ে দিন, টাকাটা আজকেই ট্রান্সফার হয়ে যাবে। এসব কি হচ্ছেটা কি? আপনি কেন এই টাকাটা দিচ্ছেন? কেন আপনি বারবার এই বাড়িতে আসছেন আমাদের উপকার করতে? একটা কথা বলেন তো, আমার ডিভোর্স হলে আপনার লাভটা কি? আমি এখানে এসেছি কারণ আপনার মা আমাকে এখানে ডেকেছেন, আর এই টাকাটা দিয়েছি কারণ আপনার মা আমার কাছে চেয়েছেন। সতীশ, এই টাকাটা ঠিক সময়ে জোগাড় করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। শোন, তোর কিসে ভালো হয় সেটা আমার চেয়ে ভালো কিন্তু কেউ বোঝে না। তাই শেষবারের মতো বলছি, এই বাড়াবাড়িগুলো দয়া করে করিস না। বাড়াবাড়ি আমি করছি না মা, তোমরা কেন আমার কথাটা বুঝতে চাইছো না? কেন তোমরা এই ডিভোর্সের জেদটা ধরছো? তো বারবার একই কথা বলছি মা, ডিভোর্স আমি দেব না। কেন সতীশের থেকে টাকা নিচ্ছ তুমি? শ্রী, তুমি না হয় রাজকে ডিভোর্স দিতে চাও না, কিন্তু এই 25 লাখ টাকা যদি রাজের মায়ের হাতে তোমার মা তুলে দেন, রাজ যে তোমার শাশুড়ির কথা মতো ডিভোর্স পেপারে সাইন করে দেবে না, এই বিষয়ে তুমি নিশ্চিত তো? না মানে আমি শুনেছিলাম যে তোমার রাজ কিন্তু তোমার শাশুড়ির কোনো কথা ফেলে না, মায়ের সব কথা মেনে চলে। ভেবেছিলাম দুজনের একটা সুন্দর সংসার হবে, একটা ছোট্ট সংসার, দুজনে হাতে হাত রেখে জীবনের প্রত্যেকটা লড়াই একসঙ্গে লড়বো। দেখো সেসব কিছুই না হয়ে দুম করে মার এরকম একটা প্রস্তাবে আমি নিজেই কনভিন্সড নই। আমি রাজকে কি করে কনভিন্স করবো, আর কেনই বা করবো বাবা? ভবিষ্যতের ভালোর জন্য অনেক সময় নিজেদের মতামতগুলোকে দূরে সরিয়ে রাখতে হয় মা।
দেখ এখন যা সিচুয়েশন, তাতে রাজের সঙ্গে তো তোকে এই নিয়ে কথা বলতেই হবে। অবশ্য আমি আরো একটা বিষয় ভাবছিলাম বাবা, মানে রাজ যদি এ বাড়িতে কটা দিন এসে থাকে তাহলে বরং একদিক থেকে ভালোই হবে। মা ওকে আরো কাছ থেকে দেখবে, চিনতে পারবে, বুঝতে পারবে। মাকে বোঝানোটা হয়তো আরো বেশি সহজ হয়ে উঠবে। কি বলো তুমি? এইটা তুই ঠিক কথা বলেছিস। দেখ মা, আমি এই বিয়েটা তোর সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছিলাম বলে কষ্ট পেলেও এই বিয়েটা মেনে নিতে আমার সমস্যা হয়নি, কিন্তু তোর মা তো সমস্যা হচ্ছে। তোর মা তখনই বিয়েটা মেনে নেবে যখন সে মন থেকে রাজকে জামাই হিসেবে বরণ করে নিতে পারবে। তুমি ঠিকই বলেছো বাবা, আমার না রাজের সঙ্গে কথা বলা উচিত। ওকে বলা উচিত অন্তত কয়েকটা দিনের জন্য যদি ও এ বাড়িতে ঘর জামাই হিসেবে থাকে।